একটি মেয়ে রাস্তার মাঝখানে হাত করা পরা অবস্থায় দাঁড়িয়ে আছে। তার পরনে বাংলাদেশ সেনাবাহিনীর ইউনিফর্ম। মুখ থেকে রক্ত ঝরছে। পাশে পড়ে আছে একটি অক্সিজেন সিলিন্ডার, আর তার সামনে দাঁড়িয়ে হাসছে একজন মন্ত্রী। এই দৃশ্য দেখে আপনি হয়তো ভাববেন এটা কোনো সিনেমার দৃশ্য, কিন্তু না, এটা ঘটেছিল মাত্র কয়েক মাস আগে চট্টগ্রামের সবচেয়ে ব্যস্ত মোড়ে। আর এই ঘটনা এমন ভাবে দেশকে নাড়িয়ে দিয়েছিল যে সরকার বাধ্য হয়েছিল নতুন আইন তৈরি করতে। কি ঘটেছিল সেদিন? কেন একজন সেনা অফিসারকে প্রকাশ্যে হাত কড়া পরানো হয়েছিল? আর কিভাবে একটি অক্সিজেন সিলিন্ডার বদলে দিয়েছিল পুরো দেশের ইতিহাস? আজকের এই সত্য ঘটনা শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে, রাগে আপনার রক্ত ফুটতে থাকবে, আর শেষে আপনি বুঝবেন কেন এই ঘটনার পর দেশের প্রতিটি মানুষ রাস্তায় নেমে এসেছিল। চট্টগ্রাম শহরের নিউ মার্কেট মোড়, বিকেল 4:30 বাজে। যারা চট্টগ্রামে থাকেন তারা খুব ভালো করে জানেন এই সময়ে এই মোড়ের অবস্থা ঠিক কেমন থাকে। অফিস ছুটির পর হাজার হাজার মানুষ যে যার বাড়ির উদ্দেশ্যে ছুটছে। রিক্সা, সিএনজি, বাস, প্রাইভেট কার সব মিলিয়ে এক মহা যানজট। হর্নের আওয়াজে কান পাতা দায়। ট্রাফিক পুলিশ ঘামতে ঘামতে একদম ক্লান্ত হয়ে পড়েছে। ফুটপাতের দোকানদাররা ক্রেতাদের ডাকাডাকি করছে। হকাররা জোরে জোরে তাদের পণ্যের দাম বলছে। কিন্তু সেদিন 2023 সালের 15ই সেপ্টেম্বর এই মোড়ে এমন কিছু ঘটতে চলেছিল যা কেউ কল্পনাতেও ভাবতে পারেনি। একটি সাধারণ মোটরসাইকেল প্রচন্ড গতিতে ছুটে আসছিল কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে। বাইকটি দেখে বোঝা যাচ্ছিল যে চালক খুবই তাড়াহুড়োয় আছে। গতি এত বেশি ছিল যে মাঝে মাঝে বাইকটি এক পাশে কাত হয়ে যাচ্ছিল, কিন্তু চালক দক্ষতার সাথে সামলে নিচ্ছিল। বাইকে বসেছিল একজন তরুণী, বয়স দেখতে 26-27 বছর হবে। পরনে ছিল বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত অলিভ গ্রিন ইউনিফর্ম, কাঁধে 3 তারকা চিহ্ন, ক্যাপ্টেন র্যাঙ্ক। মাথার চুল খোপায় বাঁধা, কিন্তু দ্রুত বাতাসে কয়েকটা চুল এলোমেলো হয়ে উঠছিল। এই হলেন ক্যাপ্টেন লামিয়া আক্তার, বাংলাদেশ সেনাবাহিনীর একজন দক্ষ এবং সাহসী অফিসার, যিনি গত 3 বছর ধরে দেশের সীমান্তে কঠোর পরিশ্রম করে দেশের সেবা করে আসছেন। কিন্তু আজ তার চোখে ছিল ভিন্ন রকম উদ্বেগ। চোখের কোণে জমেছিল অশ্রু, মুখে ছিল প্রচন্ড উৎকণ্ঠা। ইউনিফর্মে ঘামের দাগ স্পষ্ট বোঝা যাচ্ছিল। মনে হচ্ছিল সে অনেক দূর থেকে এক টানা চলে আসছে। কেন এই তাড়াহুড়ো? কারণ তার বাইকের পেছনে শক্ত করে বাঁধা ছিল একটি মেডিকেল অক্সিজেন সিলিন্ডার। সেই সিলিন্ডারটি সে খুব সাবধানে বেঁধে রেখেছিল যাতে রাস্তার ঝাঁকুনিতে পড়ে না যায়। আর সেই অক্সিজেন সিলিন্ডারের উপর নির্ভর করছিল তার বাবার জীবন মৃত্যু। ঘটনা শুরু হয়েছিল ঠিক 1.5 ঘন্টা আগে। লামিয়া তখন কক্সবাজার সীমান্ত এলাকায় তার ইউনিটে ডিউটিতে ছিলেন। দুপুর 3টের দিকে হঠাৎ তার মোবাইল ফোন বেজে উঠল। স্ক্রিনে দেখলেন ছোট ভাই সাকিব কল করছে। লামিয়া ফোন ধরে স্বাভাবিক গলায় বললেন, কিরে সাকিব, কেমন আছিস? মা বাবা কেমন আছে? কিন্তু ওপাশ থেকে যা শুনলেন তাতে হাত থেকে ফোন প্রায় পড়েই যাচ্ছিল। সাকিবের গলা কান্নায় ভেঙে পড়ছিল। আপু, আপু, বাবার হার্ট অ্যাটাক হয়েছে, এখন হাসপাতালে। ডাক্তার বলছে খুব সিরিয়াস, জরুরি অক্সিজেন লাগবে। কিন্তু আমাদের গ্রামের হাসপাতালে অক্সিজেন নেই আপু। কুমিল্লা শহর থেকে আনতে গেলে অন্তত 4 ঘন্টা লাগবে। বাবা মরে যাচ্ছে আপু। লামিয়ার পুরো শরীর কাঁপতে শুরু করলো। কি বলছিস তুই? বাবার হার্ট অ্যাটাক? কখন হলো? 1 ঘন্টা আগে। বাবা বাগানে কাজ করছিলেন, হঠাৎ বুকে ব্যথা নিয়ে পড়ে গেলেন। আমরা দৌড়ে হাসপাতালে নিয়ে গেছি। ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়েছেন, কিন্তু বলছেন অক্সিজেন ছাড়া বাঁচানো সম্ভব না। বাবার শ্বাসকষ্ট খুব বেড়ে গেছে আপু। ফোনের ওপাশ থেকে মায়ের কান্নার আওয়াজ ভেসে এলো। মা চিৎকার করে বলছিলেন, লামিয়া মা, তোমার বাবাকে বাঁচাও, আমার স্বামী মরে যাচ্ছে মা, তুমি কিছু একটা করো। লামিয়ার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো। তিনি জানতেন তার বাবার হার্টের সমস্যা ছিল, কিন্তু এত খারাপ অবস্থা হবে কখনো ভাবেননি। সাকিব, তুই চিন্তা করিস না, আমি এক্ষুনি অক্সিজেন নিয়ে আসছি। বাবাকে বলিস আমি আসছি, বাবা ঠিক হয়ে যাবে। ফোন রেখে লামিয়া দৌড়ে গেলেন তার কমান্ডিং অফিসার মেজর রহমান সাহেবের কাছে। স্যার, আমার বাবার হার্ট অ্যাটাক হয়েছে, অবস্থা খুব সিরিয়াস, জরুরি অক্সিজেন দরকার, আমাকে এক্ষুনি যেতে হবে স্যার। মেজর রহমান পরিস্থিতির গুরুত্ব বুঝলেন। তিনি তৎক্ষণাৎ বললেন, লামিয়া, তুমি এক্ষুনি রওনা দাও। সেনা হাসপাতাল থেকে একটা পোর্টেবল অক্সিজেন সিলিন্ডার নিয়ে যাও। আমি হাসপাতালে ফোন করে দিচ্ছি, তারা রেডি রাখবে। আল্লাহ তোমার সাথে আছেন, যত দ্রুত সম্ভব পৌঁছানোর চেষ্টা করো। 15 মিনিটের মধ্যে লামিয়া সেনা হাসপাতাল থেকে একটা ফুল অক্সিজেন সিলিন্ডার সংগ্রহ করলেন। সাবধানে সেটা বাইকের পেছনে বেঁধে নিলেন।
তারপর পাগলের মতো বাইক চালিয়ে কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিলেন। দূরত্ব প্রায় 180 কিলোমিটার। স্বাভাবিক সময় লাগে 4 ঘন্টা, কিন্তু লামিয়ার হাতে সময় ছিল মাত্র 2 ঘন্টা। কারণ ডাক্তার বলেছিলেন 2 ঘন্টার বেশি অক্সিজেন ছাড়া থাকলে বাবার বাঁচার সম্ভাবনা খুবই কম। রাস্তায় লামিয়া শুধু একটা জিনিসই ভাবছিলেন, কিভাবে আরো দ্রুত যাওয়া যায়। মনে মনে বারবার দোয়া করছিলেন, ইয়া আল্লাহ, আমার বাবাকে বাঁচিয়ে রাখো, আমি পৌঁছানো পর্যন্ত তাকে বাঁচিয়ে রাখো। এইভাবে প্রাণপণ চেষ্টায় 1.5 ঘন্টা পর যখন লামিয়া নিউ মার্কেট মোড়ে পৌঁছালেন, হঠাৎ দেখলেন পুরো রাস্তা সম্পূর্ণ ব্লক করা, একটা গাড়িও যাচ্ছে না। কি হয়েছে এখানে? তাকিয়ে দেখলেন রাস্তার মাঝখানে সাদা রঙের 5টি টয়োটা ল্যান্ড ক্রুজার দাঁড়িয়ে আছে। গাড়িগুলোর উপরে লাল নীল বাতি জ্বলছে। চারপাশে কালো স্যুট পরা অন্তত 20-25 জন দেহরক্ষী ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে আছে। তাদের হাতে ওয়াকি টকি, চোখে কালো সানগ্লাস। আর মোড়ের ঠিক মাঝখানে রাজার মতো দাঁড়িয়ে আছেন একজন মানুষ, বয়স 50-এর কাছাকাছি। পরনে দামি হোয়াইট পাঞ্জাবি, পায়ে ব্র্যান্ডেড চপ্পল, হাতে আইফোন 14 প্রো ম্যাক্স। চেহারায় অহংকারের ছাপ একদম স্পষ্ট, মুখে একটা বিদ্রুপের হাসি লেগে আছে সব সময়। ইনি হলেন শামসুল আলম চৌধুরী, পরিবেশ ও বনমন্ত্রী, যিনি এই এলাকায় তার দাপট আর অত্যাচারের জন্য কুখ্যাত। লামিয়া দ্রুত বাইক এক পাশে দাঁড় করিয়ে ট্রাফিক সার্জেন্টের কাছে দৌড়ে গেলেন। সার্জেন্টটি দেখতে মোটাসোটা, বয়স 40-এর কাছাকাছি। ঘামে তার পুরো শরীর ভিজে গেছে। ভাই সাহেব, প্লিজ প্লিজ আমাকে যেতে দিন, আমার বাবা মারা যাচ্ছেন, হার্ট অ্যাটাকের পর শ্বাসকষ্টে ভুগছেন, এই অক্সিজেন না পেলে বাঁচবেন না, আমার হাতে সময় খুব কম। লামিয়া অক্সিজেন সিলিন্ডারটা দেখিয়ে প্রায় কাঁদতে কাঁদতে পড়লেন। ট্রাফিক সার্জেন্ট প্রথমে লামিয়ার সেনাবাহিনীর ইউনিফর্ম দেখে একটু সম্মান দেখালো, সোজা হয়ে দাঁড়িয়ে বলল, ম্যাডাম, আমি বুঝতে পারছি আপনার সমস্যা, কিন্তু মন্ত্রী সাহেবের নির্দেশ, কেউ যেতে পারবে না। উনি একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে যাচ্ছেন 5 তারকা হোটেলে। কতক্ষণ লাগবে? আমার বাবার প্রতিটা সেকেন্ড মূল্যবান। ডাক্তার বলেছে আর 30 মিনিটের বেশি দেরি হলে। লামিয়ার গলা কান্নায় ভেঙে গেল। সার্জেন্ট কাঁধ ঝাঁকিয়ে বলল, জানি না ম্যাডাম, মন্ত্রী সাহেব যখন ছাড়বেন তখন, হয়তো আধা ঘন্টা, হয়তো 1 ঘন্টা। উনি মুডের উপর চলেন। লামিয়া আরো উদ্বিগ্ন হয়ে বললেন, ভাই, আমি পাশ দিয়ে চলে যাব, কারো কোনো সমস্যা হবে না, প্লিজ একটু সরে দাঁড়ান। কিন্তু সার্জেন্ট মাথা নাড়ল। ম্যাডাম, আমি চাইলেও পারবো না, মন্ত্রী সাহেব নিজে দাঁড়িয়ে আছেন, উনি দেখলে আমার চাকরি চলে যাবে। ঠিক তখনই মন্ত্রী শামসুল আলম চৌধুরীর নজর পড়ল লামিয়ার দিকে। তিনি তার দেহরক্ষীদের সাথে কিছু কথা বলছিলেন। লামিয়াকে দেখে থেমে গেলেন, তারপর ধীরে ধীরে হাঁটতে হাঁটতে এগিয়ে এলেন লামিয়ার দিকে। খুব কাছে এসে দাঁড়ালেন, এত কাছে যে লামিয়া তার মুখ থেকে আসা পান সিগারেটের মিশ্র গন্ধ পাচ্ছিলেন। মন্ত্রী মাথা থেকে পা পর্যন্ত লামিয়াকে দেখলেন, তারপর ব্যঙ্গ করে হাসলেন। ও, মহিলা ফৌজি! হা হা হা। মন্ত্রী জোরে জোরে হাসতে লাগলেন। হাসতে হাসতে তার পিঠ কাঁপছিল। সেনাবাহিনীতে এখন মেয়েরাও ঢুকে গেছে দেখছি। বাহ, খুব ভালো, সমান অধিকার, তাই না? তিনি লামিয়ার চারপাশে ঘুরতে শুরু করলেন, যেন কোনো প্রদর্শনীর জিনিস দেখছেন। কিন্তু জানো মেয়ে, ইউনিফর্ম পরলেই কেউ ভিআইপি হয়ে যায় না, বিশেষ করে মেয়েরা। তোমরা তো শুধু দেখানোর জন্য, আসল কাজ তো পুরুষেরাই করে। লামিয়া রাগ চেপে রেখে বললেন, স্যার, আমি কোনো ভিআইপি ট্রিটমেন্ট চাইছি না। আমার বাবা হার্ট অ্যাটাকের পর মৃত্যুর সাথে লড়াই করছেন, এই অক্সিজেন সিলিন্ডার না পেলে উনি বাঁচবেন না। প্লিজ, মানবিকতার খাতিরে আমাকে যেতে দিন। মন্ত্রী আবার জোরে হাসি উঠলেন। হাসতে হাসতে তার পেট কাঁপছিল। ওহো, বাবা মরছে, কি দুঃখের কথা, কি করুণ কাহিনী। তারপর হঠাৎ তার মুখ গম্ভীর হয়ে গেল, চোখ দুটো সরু হয়ে এলো। জানো মেয়ে, প্রতিদিন হাজার হাজার মানুষ মরে এই দেশে, তোমার বাবা মরলে কি এসে যায়? একজন কম হবে, দ্যাটস ইট, পপুলেশন কন্ট্রোল হবে। লামিয়ার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। স্যার, এটা মানবিকতার বিষয়, একজন মানুষের জীবন। মানবিকতা! মন্ত্রী চিৎকার করে উঠলেন। মানবিকতা একটা বিলাসিতা, লাক্সারি। যারা ক্ষমতায় থাকে তাদের মানবিকতার দরকার হয় না। পাওয়ার ইজ এভরিথিং, ক্ষমতাই সব। তিনি আরো কাছে এসে লামিয়ার মুখের একদম সামনে মুখ নিয়ে বললেন, আর একটা কথা মনে রেখো, আমি শামসুল আলম চৌধুরী, এই এলাকার মন্ত্রী। এই পুরো জেলা আমার হাতের মুঠোয়। আমার একটা ইশারায় তোমার চাকরি চলে যাবে, তোমার পরিবার রাস্তায় বসবে, বুঝেছো? লামিয়া এবার মাথা তুলে সোজা মন্ত্রীর চোখে চোখ রেখে বললেন, মন্ত্রী সাহেব, আপনি যতই ক্ষমতাবান হন, একজন মানুষের জীবনের চেয়ে বড় কিছু নেই। আর এই রাস্তা জনগণের সম্পত্তি, আপনার ব্যক্তিগত সম্পত্তি না। সংবিধান অনুযায়ী আপনি এইভাবে রাস্তা বন্ধ করে রাখতে পারেন না। মন্ত্রীর মুখ রাগে লাল হয়ে গেল,
চোখ দুটো যেন আগুন ছড়াচ্ছিল। তুই আমাকে আইন শেখাবি? তুই আমাকে সংবিধান শেখাবি? তুই জানিস আমি কে? আমি যখন রাজনীতি করছিলাম তখন তুই তোর মায়ের পেটেও ছিলি না। তিনি হাত তুললেন লামিয়াকে চড় মারার জন্য। হাতটা প্রায় লামিয়ার মুখের কাছে চলে এসেছিল, কিন্তু লামিয়া বজ্রগতিতে মন্ত্রীর হাত ধরে ফেললেন, শক্ত করে ধরে রাখলেন। স্যার, আমি বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার। এই ইউনিফর্ম এই দেশের সার্বভৌমত্বের প্রতীক। এই ইউনিফর্মকে অপমান করার অধিকার কারণেই, এমনকি আপনারও না। মন্ত্রী অবাক হয়ে গেলেন। কেউ কখনো তার হাত এভাবে ধরার সাহস পায়নি। তিনি চিৎকার করে উঠলেন, তুই আমার হাত ধরেছিস? তুই আমার হাত ধরার সাহস পেলি কোথায়? তুই জানিস এর পরিণাম কি হবে? তিনি অন্য হাত দিয়ে লামিয়াকে ধাক্কা দিলেন। লামিয়া সামলে নিলেন। মন্ত্রী চিৎকার করে তার দেহরক্ষীদের ডাকলেন, এই ইদ্রিস, কামাল, সবাই এদিকে আসো। এই মেয়েটাকে ধরো এক্ষুনি, একে শিক্ষা দিতে হবে। মন্ত্রীর গায়ে হাত তুলেছে। 4 জন বিশাল দেহী দেহরক্ষী দৌড়ে এলো। তাদের প্রত্যেকের উচ্চতা 6 ফুটের উপরে, শরীর বডি বিল্ডারের মতো, মুখে কালো দাড়ি। প্রথম জন এসে লামিয়ার ডান হাত ধরে মোচড়াতে শুরু করলো। ম্যাডাম চুপচাপ সরে যান, ঝামেলা বাড়াবেন না। দ্বিতীয় জন লামিয়ার বাম হাত ধরলো। তৃতীয় জন তার ইউনিফর্মের কলার ধরে টানতে শুরু করলো। ছাড়ুন, ছেড়ে দিন আমাকে, আমার বাবা মারা যাচ্ছে। লামিয়ার চিৎকার করে উঠলেন। কিন্তু চতুর্থ দেহরক্ষী এসে লামিয়ার চুলের খোপা ধরে জোরে টান দিল। খোপা খুলে গেল, লম্বা চুল ছড়িয়ে পড়লো। লামিয়া ব্যথায় কাতরাতে লাগলেন। ছাড়ুন, আপনারা এটা করতে পারেন না। একজন দেহরক্ষী লামিয়াকে মাটিতে ফেলে দেওয়ার চেষ্টা করলো। লামিয়া কোনোভাবে ব্যালেন্স রক্ষা করলেন, কিন্তু তার ইউনিফর্মের কলার ছিঁড়ে গেল, হাতের ঘড়ি ভেঙে গেল। মন্ত্রী সামনে দাঁড়িয়ে হাসছিলেন। কি হলো এখন? তোর সাহস কোথায়? তোর সেনাবাহিনীর দপট কোথায়? ইউনিফর্মের অহংকার কোথায়? একজন দেহরক্ষী লামিয়ার বাইক থেকে অক্সিজেন সিলিন্ডারটা খুলে নিল। সেটা নিয়ে মন্ত্রীর সামনে রাখলো। মন্ত্রী সিলিন্ডারটার দিকে তাকিয়ে বললেন, এই তোর অক্সিজেন, এই দিয়ে তোর বাবাকে বাঁচাবি? তিনি সিলিন্ডারে জোরে লাথি মারলেন। সিলিন্ডারটা গড়িয়ে রাস্তার মাঝখানে চলে গেল। দেখি এখন কিভাবে বাবাকে বাঁচাস। লামিয়া দেহরক্ষীদের হাত থেকে ছাড়া পাওয়ার চেষ্টা করতে করতে চিৎকার করলেন, না প্লিজ, ওটা দরকার, আমার বাবা মরে যাবে। মন্ত্রী লামিয়ার সামনে এসে বসে পড়লেন। এখন কাঁদ, জোরে জোরে কাঁদ, দেখি তোর কান্না শুনে কে আসে তোকে বাঁচাতে। লামিয়া সত্যিই কাঁদতে শুরু করলেন। প্লিজ স্যার, আমার বাবা, উনি মরে যাবেন, আমি আপনার পায়ে পড়ছি। এখন পায়ে পড়ছিস? মন্ত্রী আরো জোরে হাসলেন। কই তোর সেনাবাহিনীর অহংকার? আগে বলছিলি না আমি সংবিধান মানি না? মন্ত্রী উঠে দাঁড়িয়ে পুলিশের দিকে তাকিয়ে চিৎকার করলেন, পুলিশ কোথায় পুলিশ? এই মেয়েটাকে গ্রেফতার করো, মন্ত্রীর গায়ে হাত তুলেছে, রাষ্ট্রদ্রোহের মামলা দাও। একজন এসআই এগিয়ে এলো, নাম ইয়াসিন, বয়স 30-এর কাছাকাছি। চোখে ছিল দ্বিধা। সে জানতো এটা ভুল হচ্ছে, কিন্তু মন্ত্রীর বিরুদ্ধে যাওয়ার সাহস ছিল না। ম্যাডাম দুঃখিত, আমাকে আদেশ মানতে হবে বলে সে হাতকড়া বের করলো। লামিয়া অবিশ্বাসের চোখে তাকালেন। আপনি কি করছেন? আমি সেনা অফিসার, আপনারা এটা করতে পারেন না, এটা অবৈধ। কিন্তু এসআই ইয়াসিন দেহরক্ষীদের সাহায্যে জোর করে লামিয়ার এক হাতে হাতকড়া পরিয়ে দিল। ধাতব শব্দ হলো, ক্লিক। মন্ত্রী হাততালি দিয়ে উঠলেন, ব্রাভো, এই হলো ক্ষমতা। দেখ মেয়ে, আমি চাইলে তোকে এখানেই শেষ করে দিতে পারি। মন্ত্রী লামিয়ার খুব কাছে এলেন, তারপর জোরে তার ডান গালে চড় মারলেন। থাপ্পড়ের শব্দ এত জোরে হলো যে আশেপাশে সবাই শুনতে পেল। লামিয়ার মুখ ঘুরে গেল, ঠোঁট কেটে রক্ত বের হতে শুরু করলো। এই তোর সাহসের জবাব, এই তোর ইউনিফর্মের দাম। মন্ত্রী আবার হাত তুললেন, এবার বাম গালে মারলেন। লামিয়া পড়ে যেতে লাগলেন। দেহরক্ষীরা ধরে রাখলো। লামিয়ার মুখ দিয়ে রক্ত ঝরছিল, কিন্তু তার চোখে এখনো ছিল দৃঢ়তা। আপনি আমাকে মারতে পারেন, কিন্তু সত্য বলা থেকে আমাকে থামাতে পারবেন না। আপনি একজন খুনি, আমার বাবা মারা গেলে আপনি দায়ী। মন্ত্রী ক্ষিপ্ত হয়ে আবার মারতে গেলেন। হায় আল্লাহ, মেয়েটাকে মারছে। ভিড়ের মধ্যে থেকে কেউ চিৎকার করে উঠল, এ তো সেনা অফিসার, একজন মহিলাকে মারছে। মানুষজন দ্রুত মোবাইল বের করে ভিডিও করতে শুরু করলো। কয়েক সেকেন্ডের মধ্যে ফেসবুক লাইভ, ইনস্টাগ্রাম লাইভ শুরু হয়ে গেল। একজন তরুণ চিৎকার করে বলল, পুরো দেশ দেখুক মন্ত্রী কি করছে, এটা মানবতার বিরুদ্ধে অপরাধ। মন্ত্রী জনতার দিকে ফিরে গর্জন করলেন, সব মোবাইল বন্ধ করো, এটা রাষ্ট্রীয় নিরাপত্তার বিষয়, যে ভিডিও করবে তাকে গ্রেফতার করা হবে। কিন্তু জনতা থামলো না, আরো বেশি মানুষ ভিড় করতে শুরু করলো। দোকান থেকে মানুষ বেরিয়ে এলো, রাস্তার পাশ থেকে রিক্সাওয়ালা, সিএনজি ড্রাইভার সবাই এসে জমায়েত হতে লাগলো। একজন বৃদ্ধ মানুষ এগিয়ে এসে বললেন, মন্ত্রী সাহেব, এটা ঠিক হচ্ছে না, মেয়েটার বাবা মারা যাচ্ছে, একটু মানবিকতা দেখান। মন্ত্রী বৃদ্ধকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন।
বৃদ্ধ মাটিতে পড়ে গেলেন। তুই কে রে? চলে যা এখান থেকে, না হলে তোকেও গ্রেপ্তার করাবো। জনতার মধ্যে গুঞ্জন বেড়ে গেল, সবাই ক্ষুব্ধ হয়ে উঠল। তেমন সময় লামিয়ার পকেটে রাখা ফোন বেজে উঠল। হাত করা পরা অবস্থায় কোনোভাবে ফোন বের করলেন, দেখলেন সাকিব আবার ফোন করছে। আপু, আপু কোথায় আছো? বাবার অবস্থা খুব খারাপ, ডাক্তার বলছে আর বেশক্ষণ না, বাবা তোমার নাম ধরে ডাকছে। লামিয়া ফুঁপিয়ে কেঁদে উঠলেন। সাকিব, আমি আমি আটকা পড়েছি, মন্ত্রী আমাকে যেতে দিচ্ছে না, আমাকে হাত করা পরিয়েছে। ফোনের অপাশ থেকে মায়ের আর্তনাদ শোনা গেল। লামিয়া, তুমি তোমার বাবাকে বাঁচাও মা, সে মরে যাচ্ছে। মন্ত্রী ফোনটা কেড়ে নিয়ে জোরে মাটিতে ছুঁড়ে ফেললো। ফোন ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। এখন কার সাথে কথা বলবি? তোর বাবা মরুক, কি আসে যায়? ঠিক সেই মুহূর্তে দূর থেকে সাইরেনের আওয়াজ শোনা গেল। 3টে সেনাবাহিনীর জিপ দ্রুত গতিতে এসে মোড়ে থামলো। প্রথম জিপ থেকে নেমে এলেন মেজর ফারুক আহমেদ। লম্বা 6 ফুট 2 ইঞ্চি, বলিষ্ঠ চেহারা, চোখে সূর্যের চশমা। তিনি লামিয়াকে হাত করা পরা রক্তাক্ত অবস্থায় দেখে গর্জে উঠলেন, হোয়াট দ্য হেল ইজ গোয়িং অন হিয়ার? কে আমার অফিসারকে হাত করা পরিয়েছে? কে মেরেছে? পেছন থেকে আরো 10 জন সৈনিক নেমে এলো, সবার হাতে অস্ত্র। মেজর ফারুক সরাসরি মন্ত্রীর সামনে গিয়ে দাঁড়ালেন। আপনি কি এই অফিসারকে মেরেছেন? মন্ত্রী বললেন, হ্যাঁ মেরেছি। তো কি? তোমাকে? আমি মন্ত্রী, আমার যা ইচ্ছা করতে পারি। মেজর পুলিশের দিকে তাকিয়ে বজ্র কণ্ঠে বললেন, এক্ষুনি হাত করা খুলুন, দিস ইজ অ্যান অর্ডার। পুলিশ ইতস্তত করলো, মন্ত্রীর দিকে তাকালো। মেজর আরো কড়া গলায় বললেন, আই সেড নাও, না হলে আমরা জোর করে খুলবো। তখনই আরো 5টি সেনার গাড়ি এসে পৌঁছালো। নেমে এলেন কর্নেল মাহবুব হাসান, 50 ঊর্ধ্ব বয়স, রাশ ভারী চেহারা। কর্নেল মাহবুব সিচুয়েশন দেখে সরাসরি মন্ত্রীর কাছে গেলেন। মিস্টার মিনিস্টার, আপনি একজন বাংলাদেশ সেনাবাহিনীর অফিসারকে প্রকাশ্যে অপমান করেছেন, মেরেছেন, হাত করা পরিয়েছেন। এটা শুধু একজন ব্যক্তির অপমান নয়, পুরো সেনাবাহিনীর অপমান। এটা ক্ষমার অযোগ্য অপরাধ। মন্ত্রী বললেন, আমি ক্ষমা চাই না, আমি মন্ত্রী, আমি আইনের ঊর্ধ্বে। কর্নেল তার ফোন বের করে একটা নাম্বার ডায়াল করলেন। 2 মিনিট কথা বললেন, তারপর মন্ত্রীর দিকে ফিরে বললেন, প্রধানমন্ত্রীর অফিস থেকে নির্দেশ এসেছে, আপনাকে এক্ষুনি এখান থেকে সরে যেতে হবে, না হলে পরিণাম ভয়াবহ হবে। মন্ত্রীর মুখ ফ্যাকাশে হয়ে গেল। কি বলছেন? প্রধানমন্ত্রী? এই ঘটনার ভিডিও ইতিমধ্যে সারা দেশে ভাইরাল হয়ে গেছে। প্রধানমন্ত্রী অত্যন্ত ক্ষুব্ধ। আপনার রাজনৈতিক ক্যারিয়ার শেষ। তখনই জেলা প্রশাসক এবং পুলিশ সুপার গাড়ি নিয়ে এসে পৌঁছালেন। ডিসি বললেন, মন্ত্রী সাহেব, আপনাকে আমাদের সাথে আসতে হবে, প্রধানমন্ত্রীর নির্দেশ। পুলিশ সুপার বললেন, আপনার বিরুদ্ধে মামলা হবে, নারী নির্যাতন, সেনা অফিসার অপমান, ক্ষমতার অপব্যবহার। মন্ত্রী চিৎকার করলেন, আমি কোথাও যাব না, আমি মন্ত্রী। কিন্তু পুলিশ তাকে ঘিরে ধরল। জনতা চিৎকার করতে শুরু করলো, গ্রেপ্তার করো, খুনিকে গ্রেপ্তার করো। এদিকে একজন পুলিশ দ্রুত লামিয়ার হাত করা খুলে দিল। কর্নেল মাহবুব লামিয়াকে ধরে তুললেন। ফারুক, তুমি লামিয়ার সাথে যাও, এসকর্ট দাও, যত দ্রুত সম্ভব তার বাবার কাছে পৌঁছাতে সাহায্য করো। লামিয়া অক্সিজেন সিলিন্ডার তুলে নিয়ে বাইকে উঠলেন। তার মুখ রক্তাক্ত, ইউনিফর্ম ছেঁড়া, কিন্তু চোখে দৃঢ় সংকল্প। জনতা করতালি দিতে শুরু করলো। আল্লাহ আপনার সাথে আছে ম্যাডাম, আপনার বাবা বেঁচে যাবেন ইনশাআল্লাহ। মেজর ফারুকের জিপ সাইরেন বাজিয়ে সামনে চলল। পেছনে লামিয়া তার বাইকে, আরো পিছনে আরেকটা জিপ। 1.5 ঘন্টার পাগলের মতো যাত্রার পর তারা কুমিল্লার প্রত্যন্ত গ্রামে পৌঁছালো। লামিয়া বাইক থেকে লাফ দিয়ে দৌড়ে ঘরে ঢুকলেন। দেখলেন বাবা বিছানায় নিস্তেজ পড়ে আছেন, মুখ সম্পূর্ণ নীল, শ্বাস প্রায় বন্ধ। বাবা! লামিয়া চিৎকার করে উঠলেন। ডাক্তার তৎক্ষণাৎ অক্সিজেন মাস্ক লাগিয়ে দিলেন, সিলিন্ডার সংযুক্ত করলেন। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট। হঠাৎ বাবার বুক ওঠানামা করতে শুরু করলো। গভীর শ্বাস নিলেন, চোখ খুললেন। ডাক্তার স্বস্তির নিঃশ্বাস ফেললেন। জাস্ট ইন টাইম। আর 3 মিনিট দেরি হলে কিচ্ছু করার ছিল না। লামিয়া বাবার হাত ধরে কাঁদতে লাগলেন। বাবা, বাবা! তার বাবা দুর্বল হাতে মেয়ে রক্তাক্ত মুখ স্পর্শ করলেন। কে কে তোমাকে মেরেছে মা? মা কাঁদতে কাঁদতে বললেন, মন্ত্রী মেরেছে। তবুও লামিয়া তোমার জন্য অক্সিজেন নিয়ে এসেছে। বাবার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। আমার সাহসী মেয়ে, তুমি আমার গর্ব। পরের দিন সকালে পুরো দেশ তোলপাড় হয়ে গেল। সব পত্রিকার প্রথম পাতায় লামিয়ার হাত করা পড়া রক্তাক্ত ছবি। মন্ত্রীর বর্বরতা, সেনা অফিসারকে প্রকাশ্যে নির্যাতন, যখন অক্সিজেন থামিয়ে দেয় অহংকার, মানবতার মৃত্যু ঘটালো মন্ত্রী। টিভি চ্যানেলগুলো সারাদিন এই খবর প্রচার করলো। টক শোতে তুমুল বিতর্ক শুরু হলো। দুপুর 12টায় প্রধানমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডাকলেন। আমি গতকালের ঘটনায় অত্যন্ত মর্মাহত, লজ্জিত এবং ক্ষুব্ধ। একজন মন্ত্রী হয়ে শামসুল আলম চৌধুরী যা করেছেন তা শুধু অপরাধ নয়, মানবতার বিরুদ্ধে অপরাধ। আমি তাকে তৎক্ষণাৎ মন্ত্রিসভা থেকে বরখাস্ত করছি। সন্ধ্যায় পুলিশ শামসুল আলম চৌধুরীর বাড়িতে গিয়ে তাকে গ্রেফতার করলো। আদালতে হাজির করা হলে বিচারক বললেন, আপনি শুধু আইন ভাঙেননি, মানুষ হিসাবে ব্যর্থ হয়েছেন।
1 বছর সশ্রম কারাদণ্ড এবং 20 লাখ টাকা জরিমানা। সংসদে নতুন আইন পাশ হলো, জরুরি চিকিৎসা সুরক্ষা আইন 2024। সেনাপ্রধান লামিয়াকে সাহসিকতা পদক প্রদান করলেন। প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে লামিয়ার বাবার চিকিৎসার সমস্ত খরচ বহন করলেন। আজ 6 মাস পর লামিয়া এখন মেজর। তিনি সেনা একাডেমিতে প্রশিক্ষক হিসেবে কাজ করছেন। তার বাবা সম্পূর্ণ সুস্থ, আর শামসুল আলম চৌধুরী জেলে বন্দী। রাজনৈতিক জীবন সম্পূর্ণ ধ্বংস। চট্টগ্রামের নিউ মার্কেট মোড়ে এখন একটি স্মারক ফলক লাগানো হয়েছে। এই স্থানে ক্যাপ্টেন লামিয়া আক্তার প্রমাণ করেছিলেন, মানুষের জীবন সকল ক্ষমতার ঊর্ধ্বে। এই গল্প আমাদের শেখায়, সত্য ও সাহসের কাছে সকল অন্যায় পরাজিত হয়, আর যারা দেশের সেবা করে তাদের সম্মান করা আমাদের পবিত্র কর্তব্য। বন্ধুরা, এই যে গল্পটি আপনারা শুনলেন, এটি সম্পূর্ণ কাল্পনিক। বাস্তব জীবনের কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা ঘটনার সাথে এর কোনো মিল নেই। আমরা কাউকে ছোট করার বা কারো সম্মানহানি করার উদ্দেশ্যে এই গল্প তৈরি করিনি। এই গল্পের উদ্দেশ্য শুধুমাত্র একটাই, মানবিকতার জয়গান গাওয়া। আমরা দেখাতে চেয়েছি যে ক্ষমতা যতই থাকুক না কেন, মানুষের জীবনের চেয়ে বড় কিছু নেই। আর যারা দেশের সেবায় নিজেদের জীবন উৎসর্গ করেন, তাদের প্রতি আমাদের সবার শ্রদ্ধা থাকা উচিত। প্রিয় দর্শক, আপনি যদি এই গল্পটি শুনে একটুও আবেগপ্রবণ হয়ে থাকেন, যদি মনে করেন এই বার্তা সবার কাছে পৌঁছানো দরকার, তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিন। আপনার একটা লাইক আমাদের আরো ভালো গল্প তৈরি করতে অনুপ্রাণিত করবে। আর যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশের বেল আইকনটা প্রেস করুন, কারণ আমরা প্রতি সপ্তাহে এরকম হৃদয়স্পর্শী অনুপ্রেরণামূলক গল্প নিয়ে আসি, যা আপনার জীবনে নতুন দৃষ্টিভঙ্গি এনে দিতে পারে। তো যাই হোক, গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমরা এই ধরনের ইন্টারেস্টিং যে গল্পগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর এই ভিডিওর মূল লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা ভিডিওটি দেখে আসতে পারেন। আর আমরা নতুন করে চাচ্ছি যে আমরা নিজেরাই এই ধরনের গল্প তৈরি করে আপনাদের মাঝে উপস্থাপন করা। আপাতত আমরা ট্রায়াল হিসেবে এটাগুলো চালাচ্ছি। ভালো থাকেন, ধন্যবাদ।